ছুটিতে বরযাত্রী হিসেবে অজপাড়াগায় এসে মহাবিপদে পড়ে যাবে তা কোম্পিনকালেও ভাবেনি মাহির। দাবি শুনে প্রবল শীতেও সে হু হু করে ঘামতে লাগলো। সে হতভম্ব হয়ে বসিরের দিকে তাকালো। বসির নিজেও সবার মাঝে কাঁচুমুচু হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। মাধ্যমিক পরীক্ষার পরেই তাদের শহর ছেড়ে বসিরের পরিবার ঢাকায় চলে যায়। এরপর আর তার সাথে মাহিরের তেমন দেখা সাক্ষাৎ হয়নি। শুধু বসির না, কোনো বন্ধুর সাথেই তার তেমন যোগাযোগ ছিল না। মগবাজারের মেইন রোডে মাহিরের অফিস। লাঞ্চ ব্রেকের দোকানে চা খেতে এসেই বহু বছর পর বসিরের সাথে দেখা হলো। সে প্রথমে চিনতে হিমশিম খায়। বসিরই এগিয়ে এসে আন্তরিক ভঙ্গিতে তার সাথে কোলাকুলি করে, তারপর আড্ডা জমিয়ে দেয়। এক পর্যায়ে সময় দেখে মাহির বলে, আজকে উঠতে হবে, আবার আরেকদিন আলাপ করব। আসিস তো কিছুদিন এদিকে? হ্যাঁ আছি। তোর নাম্বারটা দে, ফেসবুক আছে তো নাকি? ছোট্টবেলার মতো গবাচোবা রয়ে গেছিস। মাহির কথা না বাড়িয়ে নাম্বার দিল। চাকরিতে তার ১ বছর পূর্ণ হতে কয়েক মাস বাকি। এর মধ্যেই ফাঁকিবাজের মতো তকমা সে নামের পাশে জুড়তে চায় না। মাহির ভেবেছিল বসির ভদ্রতা করে নম্বর নিয়ে রেখেছে, কিন্তু কয়েকদিন পর সে নিজেই তাকে বাড়িতে দাওয়াত করে নিয়ে যায়। মাহির কিছুটা চকিত হয়েতে। বসিরের বৈশিষ্ট্যের সাথে এত ভালো ব্যবহার যায় না। বসিরও বোধহয় তার সংশয় বুঝতে পারল। বিব্রত হেসে বলল, আরে তুই কি ছোটবেলার কথা ধরে বসে আছিস নাকি? তখন তো মজায় মজায় তোকে প্যারা দিতাম। বেটা ছেলেরা কি মেয়েদের মতো এসব ধরে বসে থাকে? আম্মা তোকে খাওয়াতে চেয়েছেন, তুই না আসলে কষ্ট পাবে। অগত্যা মাহির গুরুজনের সম্মান রক্ষার্থে দাওয়াত গ্রহণ করলো। ও বাড়ির সবাই তার বেশ খাতির যত্ন করলো। খাওয়া শেষে মিষ্টি দইয়ের বাটি নিয়ে আবার কিছুক্ষণ আড্ডা জমলো। কথা প্রসঙ্গে বসিরের আম্মা এসে বললেন, মাহিরকে বিয়ের জন্য দাওয়াত করেছিস তো? বাবা, তুমি কিন্তু আমাদের সাথে থাকবে। মাহির প্রশ্ন করলো, কি ব্যাপার খালাম্মা? রাজীবের বিয়ে ঠিক হয়েছে তোমাদের দোয়ায়। আগামী সপ্তাহে কবুল পরিয়ে নিয়ে আসবো। এখানে ভালো করে বৌভাত করানোর ইচ্ছা আছে। বসির বলল, তুই আবার ডং শুরু করছিস না? সামনের সপ্তাহে তো সবার বন্ধ। কি সুন্দর শুক্র শনির আগে পরে সরকারি বন্ধ পড়ে, একদম লম্বা ছুটি হয়ে গেছে সবার। চল আমাদের সঙ্গে। মেয়ে পক্ষ হলো গাঁও গ্রামের, ওখানেই কাজ সেরে মেয়ে দিয়ে দিতে চায়। দেনা পাওনায়ও তেমন আগ্রহ দেখলাম না। গরিব ছোট লোক আর কি। তাও যাক, আমাদের তো শুধু মেয়ে নিয়ে কাজ। তাহলে তোর সিট কনফার্ম রাখলাম। বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে করে যাব ইনশাল্লাহ। মাহির তেমন মানা করার সুযোগ পেল না। ছুটি কাটানো নিয়ে তার বিশেষ আয়োজন ছিল না। হয়তো ঘরেই বিশ্রাম নিয়ে সময় কাটাতো। শেষ কবে ঘুরতে বেরিয়েছে তার খেয়াল নেই। সব জেনে মনটাও প্রকৃতির পরশ পেতে লোভী হয়। শহরের বিষাক্ত বাতাস থেকে কয়েকদিন বিরতি নিতে আবেগ বিবেক দুটোই সায় দেয়। গ্রামে যাওয়ার পুরোটা পথে সে বছিরের আত্মীয় স্বজনদের উদ্ভট কাণ্ড কারখানা রেখে কানে হেডফোন গুঁজে জানালার বাইরের দৃশ্যে মনোযোগ দেয়। প্রায় ৫-৬ ঘন্টা পর তাদের মাইক্রোবাস গন্তব্যের কাছে এসে থামল। গ্রামের নাম নিশিখালী। তার সবুজ বুক চিরে বয়ে গেছে কপোতী নদী। ছলনাময়ী অর্থের নাম কেন এই শীর্ণকায়া মন্থর নদীর হলো তা কেউ জানে না। মাইক্রোবাসগুলো গ্রামের মেঠোপথে বেশি এগোতে পারল না। সড়কের মাথায় কোণে বাড়ির মানুষজন দাঁড়িয়ে ছিল। বাকিটা পথ পায়ে হেঁটে যেতে হলো। বছরের ফুপুরা এতে বিরক্ত হলেন। আজকালকের যুগেও এমন গ্রাম আছে নাকি বাবা? এই কোন গর্তে বিয়ে ঠিক করেছে রাজীবের? বছরের আম্মা তো সবসময় বেশি বুঝে গেছে। এর জন্যই তো পোলাপানদের এই অবস্থা। মাটির কাঁচা রাস্তার দুপাশে আদিগন্ত বিস্তর ফসলের মাঠ। মেঠো পথটা কুয়াশা আর রোদের লুকোচুরি খেলায় এক অদ্ভুত ধূসর রূপ ধারণ করেছে। মাহির দেখল, পথের দুধারের ঘাসগুলো ভোরের শিশির সিক্ত হয়ে নুয়ে আছে। যেন কেউ মুক্তোর দানা ছড়িয়ে রেখেছে সবুজ মখমল ঘাসের উপর। একটু এগোতেই চোখে পড়ল দুধারে সরিষা ক্ষেত। মাইলের পর মাইল যেন কেউ তরল সোনা ঢেলে দিয়েছে। সেই তীব্র হলুদ আর তার উপর হালকা কুয়াশার পাতলা চাদর মাহিরকে স্নায়ু করে দিল।
বাতাসের প্রতিটি ঝাপটায় সরিষা ফুলের সেই বুনো মাদকতাময় ঘ্রাণ নাকে আসতেই তার মনে হলো শহরের বিষাক্ত ধোঁয়ায় পর এই প্রথম তার ফুসফুসগুলো প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছে। পথের বাঁকে বাঁকে পুরনো সব গাছ, কোনোটার ডাল একদম রিক্ত, একটা পাতা অবশিষ্ট নেই, কঙ্কালের মতো দাঁড়িয়ে থেকে শীতের হাহাকার প্রচার করছে। আবার কোনো গাছে বনলতার ঘন বসতি, গ্রামের বাড়িগুলোর চারপাশে বাঁশ ঝাড়ের নির্ভীত ছায়া। সেই বাঁশঝাড়ের ভেতর দিয়ে যখন উত্তরে হাওয়া বয়ে যাচ্ছে, তখন এক ধরনের সনসন শব্দ হচ্ছে, যা এই নিঝুম দুপুরেও শিরশিরে এক অনুভূতি জাগিয়ে তোলে। মেঠো পথ থেকে কয়েক পা ডানে সরতেই আফজাল মেম্বারের বাড়ি। এটি কোনো বিশাল রাজপ্রাসাদ নয়, সাধারণ একতলা একটা পাকা দালান। আফজাল মেম্বার সাহেব অল্প সময়ে এই বিয়ের মূল ঘটকালি করেছেন, তাই বরযাত্রীদের আপ্যায়নের ভার নিজের কাঁধেই নিয়েছেন। গ্রামের কাঁচা বাড়িগুলোর ভিড়ে এই চুনকাম করা একতলা দালানটাই যা একটু শহরে আধুনিকতার জানান দিচ্ছে। মেম্বার বাড়ির বৈঠকখানা ঘরটা মাহিরের জন্য বরাদ্দ করা হয়েছে। ঘরটা মাঝারি আকারের, দেওয়ালে নীল রঙের আস্তরণ, জায়গায় জায়গায় চটা ওঠা, কোনায় একটা পুরনো আলমারি আর কয়েকটা প্লাস্টিকের চেয়ার ছড়ানো ছিটানো। জানালার কাচগুলো কুয়াশা একদম ঘোলাটে হয়ে আছে, বাইরে কে আছে তা চেনার উপায় নেই। মাহিল খেয়াল করলো তার ঘরের কোণের টেবিলটায় একটা হারিকেন জ্বলছে, যদিও বিদ্যুৎ আছে, হয়তো লোডশেডিং এর আশঙ্কায় রাখা হয়েছে। হারিকেনের কাছের উপর আগুনের শিখার কাঁপুনি ঘরটার ভেতর এক ধরনের ইসলাম ছায়া তৈরি করেছে। মাহির জানালার পাল্লাটা একটু ফাঁক করতেই হু হু করে এক ঝলক উত্তরে বাতাস ভিতরে ঢুকে তার গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। বাইরে তাকাতেই তার নজর এলো মেম্বার বাড়ির পিছনের দিকটা। সেখানে সারিবদ্ধ কয়েকটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে, যাদের পাতাগুলো বাতাসের তোড়ে খসখস শব্দে একে অপরের গায়ে আছড়ে পড়ছে। ঠিক নিচেই একটা ডোবা, যার স্থির কালো জলে কচুরিপানার জঙ্গল। একটু দূরেই গ্রামের আসল চেহারা, বাঁশ ঝাড় আর খড়ের পালং আবছা শাড়ি। আফজাল মেম্বারকে দেখা গেল বারান্দায়, লুঙ্গির উপর একটা সস্তা সোয়েটার পরা, মাথায় মাফলার জড়ানো। তিনি পান চিবোতে চিবোতে বসিরের সাথে নিচু গলায় কথা বলছেন। মেম্বার সাহেব নিজে এবং গ্রামের কয়েকজন মুরব্বী সাদা ধবধবে পাঞ্জাবি আর গায়ে দামি কাশ্মীরি শাল জড়িয়ে গেটে দাঁড়িয়েছিলেন। মাহির তার ট্রাভেল ব্যাগটা কাঁধ থেকে নামানোর সুযোগই পায়নি। 17-18 বছরের এক ছোকরা প্রায় জোর করেই সেটা কেড়ে নিয়েছিল। মাহির অপ্রস্তুত হয়ে তখন বলল, আরে থাক না, আমি নিয়ে যাচ্ছি। মেম্বার সাহেব হেসে মাহিরের কাঁধে হাত রাখলেন। রাখেন তো বাবাজি, আপনারা শহর থেকে কষ্ট করে এসেছেন, মেহমানের হাতে বোঝা দেখলে আমাদের গুনাহ হবে। বাড়ির বিশাল বারান্দায় বসার সাথে সাথেই কাঁসার মস্ত বড় গামলায় করে ধোয়া ওঠা কুসুম গরম পানি নিয়ে আসা হলো। গ্রামের হাড় কাঁপানো শীতে বরযাত্রীদের হাত পা ধোয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা। মাহির যখন গামলায় হাত ডুবালো, তখন মনে হলো সারাদিনের ক্লান্তি মুহূর্তেই উবে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে একজন লোক নতুন গামছা মেলে ধরল। মাহির লক্ষ্য করলো বসিরের ফুফু আর আম্মার চারপাশে কনেপক্ষের 3-4 জন মহিলা সার্বক্ষণিক পাখা দিয়ে বাতাস করার মতো তটস্থ হয়ে আছেন। ছোটখাটো যেকোনো ইশারা পাওয়া মাত্রই তারা জি দিদ্দি, জি খালাম্মা বলে হাঁপিয়ে যাচ্ছেন। বিকেল ফুরিয়ে আসার আগেই আপ্যায়নের পর্ব শুরু হলো। গ্রামের বাড়ি বলে শহরতলির মতো বিস্কুট বা চানাচুর এলো না। মেম্বার বাড়ির ভেতর থেকে বড় বড় শ্বেত পাথরের থালা করে সাজিয়ে আনা হলো নলের গুড়ের ভাপা পিঠা, দুধে ভেজানো চিতই আর মচমচে শাহী নিমকি। বছিরের বড় ফুফু একটু শৌখিন মেজাজের। তিনি একটা পিঠায় কামড় দিয়ে মেম্বার সাহেবের মতো বললেন, গুড়টাকে আরেকটু কড়া হতে পারতো না? মেম্বার সাহেব কথাটা শোনা মাত্রই যেন আকাশ থেকে পড়লেন। তিনি তক্ষুনি হাঁক ছাড়লেন, এই ভেতরে বাড়িতে খবর দে, বেয়ানের জন্য যেন আলাদা করে তালের গুড়ের পায়েস চাপানো হয়, কোনো যেন ত্রুটি না থাকে। ঠিক হলো, কাল শুক্রবার জুমার নামাজের পর বিয়ে পড়ানো হবে। কাবিনের বিষয়টা বিনা ঝামেলায় মিটে গেল। কনে বাড়ি থেকে একটু পর পর মানুষ সব বর দেখতে আসছে আর গুরুজনরা ধমক দিয়ে পাঠিয়ে দিচ্ছে। মাহির দেখলো রাজীব একদম চুপচাপ ঘরে আটকে একটা চেয়ারে বসে আছে। তার সামনে 3-4টে পিঠা সাজানো, অথচ সেই দিকে তার নজর নেই।
এক ঘরে থাকার ব্যবস্থা হওয়ায় রাজীবের ব্যবহার চোখে লাগছে। অবশ্য বিয়ের আগে কিছুটা অস্থিরতা কাজ করা অস্বাভাবিক না। কনেপক্ষের যুবকরা বারবার এসে রাজীবকে না পেয়ে তাকে জিজ্ঞেস করছে, ভাইজান, লেবু চা দেবো নাকি কড়া দুধ চা? সিগারেট লাগবে? এই নেন লাইটার। এই অতি খাতিরের ভিড়ে মাহিরের মনে হলো সম্পর্কের চেয়ে বেশি গুরুত্ব সে এখানে পেয়ে যাচ্ছে। বসির এসে বলল, দেখেছিস কি তোয়াজ করছে? এমন ছেলে পেয়ে মাথা খারাপ হয়ে গেছে। হা হা, মেয়ে দেখেছিস? মাহির হকচকিত হয়ে বলল, কোন মেয়ে? কার মেয়ে? আরে বলদ, আইরিন, যার সাথে বিয়ে রাজীবের। দেখবি না, অত সুন্দরী না যদিও চলনসই আর কি। মাহির বিরক্ত হলো। ছোট ভাইয়ের হবু স্ত্রীর আলোচনা করতে বসিরের আগ্রহের কমতি নেই। সে বলল, না, দেখার ইচ্ছে নেই। বিয়ের পর সৌজন্য সাক্ষাৎ হবে। তুই হাবার রয়ে গেলি রে। মাহির শান্ত দৃষ্টিতে তাকাতে বসির হেসে বলল, আরে মজা করছি। কুল কুল। আফজাল মেম্বারের বাড়ি থেকে মাত্র কয়েকশো গজ দূরে কোণে বাড়ির সীমানা। সন্ধ্যার আবছা অন্ধকারে পুরো বাড়িটা যেন একটা মৌমাছির চাকের মতো গিজগিজ করছে। চারদিকে হেরিকেন আর হ্যাজাক লাইটের তীব্র সাদা আলো। উঠোনের একপাশে বিশাল ৩-৪টি গর্ত করে বানানো হয়েছে মাটির উনুন। সেখানে বড় বড় অ্যালুমিনিয়ামের ডেকচি চড়ানো হয়েছে। নিচে তালের গুঁড়ি আর শুকনো বাঁশের চেলা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। বাবুর্চিরা কাঠের বিশাল খুন্তি দিয়ে পোলাওয়ের চাল নাড়ছে। রাতের রান্না চলছে আর একই সাথে আগামী দিনের মহাভোজের প্রস্তুতি। যখনই ডাকনা তোলা হচ্ছে তখনই এলাচ, দারুচিনি আর ঘিয়ের সে সুবাস ছড়িয়ে পড়ছে পুরো পাড়ায়। বারান্দার এক কোণে ৪-৫ জন মহিলা গোল হয়ে বসে বড় বড় শিলপাটায় মশলা বাটছেন। সেখানে আদা, রসুন আর শুকনো লঙ্কার সেই ঝাঁঝালো গন্ধ নাকে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা মাহিরের হাসিতে পাগল হওয়ার মতো অবস্থা। সে একটু নির্জনতা খুঁজতে লাগলো। সূর্য ডোবার সাথে সাথে কুয়াশা এতটাই ঘন হয়েছে যে হাতের টর্চের আলোও কয়েক ফুটের বেশি পথ দেখা যাচ্ছে না। যেন চারপাশটা সাদা তুলোয় মোড়ানো হয়েছে। সে সাবধানে পা ফেলে পেছনের পুকুর পাড়ের দিকে এগোচ্ছিল। হঠাৎ তার কানে এলো এক ক্ষীণ সুর, বাঁশঝাড়ের শনশন আওয়াজ আর শীতের রাতের ঝিঝি পোকার ডাক ভেদ করে কেউ একজন যেন খুব নিচু স্বরে গান শুনছে। মাহির কান খাড়া করে শুনল, রবীন্দ্রসঙ্গীত। মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না। পুরনো কোনো রেডিওর নব ঘুরালে যেমন হালকা একটা ঝিরঝির শব্দ হয়, সেই যান্ত্রিক শব্দের সাথে স্লান সুরটা কুয়াশা চিরে ভেসে আসছে। মাহির কৌতূহলী হয়ে সুরটা অনুসরণ করে পুকুর পাড়ে জলজীর্ণ সিঁড়িতে এসে থমকে দাঁড়ালো। কুয়াশার ভিতর দিয়ে সে দেখতে পেল পুকুর ঘাটের এক কোণে শ্যাওলা ধরা সিঁড়িতে বসে আছে একটি অববয়। লাল একটা চাদর জড়ানো মেয়েটি একলা বসে পুকুরের নিথর জলের দিকে তাকিয়ে আছে। রীতিনীতি অমান্য করে এ সময়ে কোমর সমান চুল খুলে রেখেছে। মাহির টর্চটা জ্বালালো না, বরং অন্ধকারের সাথে চোখ সয়ে আসতেই দেখল ঘাটের একদম শেষ ধাপে একটা নিবু নিবু হারিকেন রাখা। হারিকেনের চিমটিটা কুয়াশায় ঝাপসা হয়ে আছে। এ আলোটা চারদিকে না ছড়িয়ে শুধু নিচের এক চিলতে জায়গাতে আলোকিত করছে। মন্ত্রমুগ্ধ মাহির ঘাটের উপরের ধাপে এসে থামল। ঠিক এই স্থান থেকে সে দেখল হারিকেনের সেই ইসলান হলুদ আলোটা পুকুরের স্থির কালো জলের উপর আছড়ে পড়ছে। পুকুরের এই অংশটুকু কুয়াশার চাদরের নিচেও একটা মিশ্রণ কালো কাচের মতো স্থির হয়ে আছে। সেখানে সে দেখতে পেল একটি সাদা প্রতিচ্ছবি। চাদর মুড়ি দেওয়া একটি মেয়ের অস্পষ্ট অবয়ব জলে কাঁপছে। সরাসরি মেয়েটিকে দেখার আগেই সেই প্রকম্পিত প্রতিচ্ছবিটা মাহিরকে এক মুহূর্তের জন্য স্থবির করে দিল। সে কৌতূহলে আচ্ছন্ন হয়ে স্বভাবের সম্পূর্ণ বিপরীতে গিয়ে আরেক ধাপ নিচে নামতেই তার পায়ের নিচে একটা শুকনো ডাল মরাত করে ভেঙে গেল। জলে সেই প্রতিছবিটা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মেয়েটি দ্রুত মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকালো। মাহির এবার সরাসরি তাকে দেখল। হারিকেনের আলো নিচ থেকে তার চিবুক আর গালে এসে লাগছে। মেয়েটি চূড়ান্ত বিরক্ত হলো আর মাহির হলো বিব্রত। মেয়েটি বোধহয় রেগেই জল থেকে পা তুলে উঠে দাঁড়ালো। শব্দ করে রেডিও বন্ধ করে দিল।
বাকিটা রাত মাহির এই ক্ষণিকের সাক্ষাৎ চিন্তা করতে করতে একদম ঘুমোতে পারল না। সকালে হইচই শুনে মাহিরের ঘুম ভাঙল। ভারী জানালার পাল্লার ফাঁক দিয়ে সরু এক চিলতে রোদ এসে সরাসরি তার চোখের উপর পড়ছে। মেম্বার বাড়ির বৈঠকখানা ঘরটার একতিল ধারণের জায়গা নেই। সেখানে মানুষের প্রচণ্ড ভিড়, বাচ্চাদের চিৎকার, বড়দের হাঁকডাক আর বাইরে থেকে আসা যাবতীয় শব্দ মিলেমিশে হট্টগোল তৈরি হয়েছে। মাহির ধড়ফড় করে উঠে বসল। পাশের বিছানায় রাজীব বসে আছে। তার চোখ দুটো লালচে। তাকে দেখে মনে হচ্ছে সারা রাত এক মুহূর্তের জন্য সে চোখের পাতা এক করেনি। রাজীবের এই মূর্তিমান বিষণ্ণতা মাহিরের মনে খটকা লাগলো। কিন্তু রাজীবের সাথে কোনো কালেই তেমন কথাবার্তা হয়নি তার। অনাদকের চর্চার প্রতি তাই সে আগ্রহ দেখালো না। এমনও হতে পারে আজকের পর শহরে ফিরে আর কখনো তাদের দেখা না হয়। ঘর থেকে বেরোতেই বারান্দায় বসিরের সাথে দেখা হয়। সে দাঁত মাজতে মাজতে বলে, উঠেছিস? চল চল, জলদি নাস্তা করে নে, সময় বেশি নেই। ওইদিকে মহিলারা রাজীবকে হলুদ ডলতে নিয়ে যাচ্ছে। ঝটপট গোসল সেরে তৈরি হয়ে নে, কবুলের পর মেয়ে নিয়ে আজকেই রওনা দেব। এইখানে অ্যাডজাস্ট হচ্ছে না। বৈঠকখানার টেবিলে শ্বেত পাথরের থালায় ধোয়া ওঠা নারকেলের পিঠা সাজানো। খেজুর গুড়ের মিষ্টি সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে। পাশে বাটিতে রাখা কষানো গরুর কলিজা ভুনা আর সাথে চালের রুটি। খাওয়া শেষে আফজাল মেম্বার নিজেই তদারকি করে পাঠালেন করা লিকারের চা। কাঁচের গ্লাসের চায়ের উপর দুধের ঘন স্বরের একটা আস্তরণ পড়ে আছে। চায়ে চুমুক দিতেই মাহিরের শরীরে সব আলসে যেন এক নিমিষেই উবে গেল। নাস্তা শেষ করে মাহির ফ্রেশ হতে চাইল, কিন্তু ভিতর বাড়ির বাথরুমের দিকে গিয়ে দেখলো সেখানে মহিলাদের লম্বা লাইন। দরজা খোলার কোনো লক্ষণ নেই। একপাশে যে কলপার আছে সেখানেও চারেক লোক গামছা কাঁধে অপেক্ষা করছে। বসির মাহিরের কাঁধে একটা নতুন গামছা ছুঁড়ে দিয়ে বলল, ভিতরের আশা ছেড়ে দে। বাড়িতে মেহমান অনেক, বাথরুম সব দখল হয়ে আছে। তুই বরং পেছনের পুকুর ঘাটেই চলে যা। পুকুরের পানি এখন খুব পরিষ্কার, আর শীতের সকালে পুকুরের পানিতে গোসলের মজাই আলাদা। এই ঠান্ডায় জমে যাব না। বেটা, ছেলেদের কাছে এসব কোনো ব্যাপার? দূর বলদা। মাহির আর কথা না বাড়িয়ে সাবান আর তোয়ালে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হলো। কাল রাতে যে কুয়াশা ছিল তা এখন শিশির হয়ে জমে আছে ফুল পাতার ডগায় ডগায়। তার পায়ের পাতা শিশিরে ভিজে একাকার হয়ে গেল। পথের দুপাশে অযত্নে বেড়ে ওঠা বনলতা আর ঝোপঝাড়ের উপর রোদের ঝিলিক পড়ছে। পুকুর ঘাটে মাহিরের মনে হলো গত সন্ধ্যার তুলনায় আজ অন্যরকম লাগছে। বড় পুকুরটার তিন দিক ঘিরে আছে ঘন বাঁশঝাড় আর পুরনো আম কাঁঠালের বাগান। বাঁশের কঞ্চিগুলো উত্তুরে হাওয়ায় নাজেহাল হলেও পুকুরের পানি আয়নার মতো স্থির। ঘাটের সিঁড়িগুলো পুরনো ইটের তৈরি, খাঁজে খাঁজে সবুজ শ্যাওলা জমে আছে। মাহি সিঁড়ির এক কোণে তোয়ালে রেখে প্রথম ডুব দিল। কনকনে ঠান্ডা পানিতে তার পুরো শরীর শিউরে উঠল, কিন্তু কয়েকবার ডুব দেওয়ার পর শরীরটা বেশ সতেজ আর হালকা হতে লাগলো। পুকুর ঘাট থেকে ফিরে মাহির নিজের ট্রাভেল ব্যাগটা খুলল। মেম্বার বাড়ির বৈঠকখানা ঘরটা এখন একটু খালি। সবাই বাইরের প্যান্ডেলে ব্যস্ত। সে তার সাদা ধবধবে সুতের পাঞ্জাবি আর পায়জামাটা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে লক্ষ্য করলো পাশে রাখা রাজীবের ব্যাগটা নেই। সে ভাবলো হয়তো বসির এসে রাজীবের কাপড় চোপড় অন্য ঘরে নিয়ে গেছে। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে মাহির জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের রোদ আরো কড়া হয়েছে। হঠাৎ বসির ঝড়ের বেগে ঘরে ঢুকলো। মুখে হাসি নেই, বরং অস্থিরতা ফুটে উঠেছে। সে ঘরে ঢুকেই এদিকে ওদিকে তাকিয়ে মাহিরকে ধরলো। কিরে মাহির, রাজীব কই? মাহির অবাক হয়ে ঘুরে দাঁড়ালো। আমি কি করে জানবো? আমি না গোসল করতে গেলাম, ফিরে এসে দেখি ও ঘরে নেই। আমি ভাবলাম তোদের সাথে প্যান্ডেলে গেছে। বসিরের কপাল কুঁচকে গেল। সে ঘরের কোণার আলমারি আর খাটের নিচে একবার উকি দিয়ে বলল, প্যান্ডেলে তো নেই, পুরো বাড়িতে কোথাও নেই। আমি তোকে গোসল করতে পাঠানোর কিছুক্ষণ পরেই ওকে বললাম তোয়ালে নিয়ে তোর পিছু পিছু যেতে। মেম্বার বাড়ির ভিতরে ভিড় দেখে বললাম, তুই যে পুকুরে গেছিস ও যেন সেখানেই যায়। ও তো তোর পরেই বের হলো আমার পিছনে। আমি তো পুকুর ঘাটে একাই ছিলাম, পুরোটা সময় ওখানে কাউকে দেখিনি। ও যদি আসতো তবে পথেই তো দেখা হওয়ার কথা।
বসিরের চল শক্ত হয়ে এলো। সে দ্রুত রাজীবের নাম্বারে ডায়াল করতে লাগলো। ঘরভর্তি নিস্তব্ধতার মাঝে শুধু ফোনের ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ শোনা গেল, আপনার কলকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। বসির ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে নিচু স্বরে গালি দিয়ে বলল, হারামজাদাটা কি শেষে এই কাজটাই করলো? ফোন অফ কেন? শান্ত হয় বসির। হয়তো চার্জ শেষ বা নেটওয়ার্ক নেই। মাহিরুকে আশ্বস্ত করার চেষ্টা করলো, যদিও সে নিজেও মনে মনে রাজীবের সকালের ফ্যাকাশে মুখ মনে করে শিউরে উঠছে। বসির মাহিরের হাত শক্ত করে ধরল। না মাহির, তুই আয় আমার সাথে। চুপি চুপি একবার পেছনের বাগান আর গোয়ালঘরটা দেখে আসি। বাড়িতে জানাজানি হলে মেম্বার সাহেব আর কনে পক্ষের লোকজন হুলুস তুলুস বাঁধিয়ে দেবে, আমাদের ইজ্জত থাকবে না। মাহির আর বসির নিঃশব্দে পেছনের দরজা দিয়ে বের হলো। তারা মেম্বার বাড়ির বাগ আর খড়ের পালয়ের আড়ালে রাজীবকে খুঁজতে লাগলো। মাহিরের মনে বারবার সেই খড়খড়ি তোলা জানালার কথাই উকি দিচ্ছিল। রাজীব কি তবে পালিয়ে যাওয়ার আগে কাউকে কিছু বলে গেছে, নাকি নিশিখালির কুয়াশার মতো সেও কোথাও মিলিয়ে গেল? পুরো 10 মিনিট খোঁজাখুঁজির পর যখন কোনো চিহ্ন পাওয়া গেল না, বসির ধপ করে উঠোনের কাঠের গুঁড়ির উপর বসে পড়ল। তার দুহাতে মুখ ঢেকে সে শুধু বিড়বিড় করে বলল, সর্বনাশ হয়ে গেল রে মাহির। কনে পক্ষ আর মেম্বার সাহেব জানলে আমাদের আস্ত রাখবে না। এখন আমি কি জবাব দেব? মাহির বসিরের পাশে গিয়ে দাঁড়ালো। বসিরের কপালে দুশ্চিন্তার ভাঁজ আর গলার স্বরে হাহাকার। মাহির কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে জিজ্ঞেস করলো, বসির, রাজীব এমন কাজ কেন করলো বলতো? ও কি সত্যিই পালিয়ে গেল? মানে কোনো কারণ ছাড়াই ও এমন একটা কাজ কেন করবে? বসির মুখ থেকে হাত ছড়ালো। তার চোখ দুটো এখন রাগে জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ল। ওই হারামি একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে। শহরের কোনো এক পতিতাপল্লীর মাগির সাথে ওর সম্পর্ক। চিন্তা কর খালি। আম্মা শোনার পর ওকে ছেকল দিয়ে বেঁধে রাখার মতো করে গ্রামে নিয়ে এসেছে। ভেবেছিলাম বিয়েটা দিলে ওর মাথা ঠিক হবে, কিন্তু কুলাঙ্গারটা আমাদের বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে পালালো। বসির বসিরের কথা শুনে মাহির কয়েক মুহূর্ত স্নায়ু হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে বিতৃষ্ণা কাজ করতে শুরু করলো। সে বসিরের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে বসির? ও একটা মেয়েকে পছন্দ করে আর তোরা ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিস। রাজীব কাল যেভাবে মূর্তির মতো বসেছিল, আজ সকালে ওর চোখ যেভাবে রক্তবর্ণ হয়েছিল, এগুলো কি তোদের চোখে পড়েনি? ও যে স্বাভাবিক ছিল না সেটা তো পাগলও বুঝবে। বসির হুট করে মাহিরের দিকে তেড়ে এলো। তার গলার রগ ফুলে উঠেছে। ও, তার মানে ও যে অস্বাভাবিক ছিল সেটা তুই জানতি? ও যে উল্টাপাল্টা কিছু একটা করবে সেটা তোর মাথায় ছিল। তাহলে তুই আমাকে আগে বললি না কেন? তুই তো সারা রাত ওর সাথে একই খাটে ছিলি। তুই আমাকে একবার খবর দিলে আমি ওকে পাহারা দিয়ে রাখতাম। ও পালানোর সুযোগ পেত না। বসিরের এমন অযৌক্তিক অভিযোগে মাহির অবাক হয়ে গেল। সে রাগে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। তুই আমাকে দোষ দিচ্ছিস? আমি কে? আমি তো মেহমান হয়ে এসেছি বসির। তোরা ওকে জোর করে পিঁড়িতে বসাচ্ছিস, আর আমি কেন তোদের এই নোংরা পারিবারিক ক্যাচাল সামলাবো? ও সারা রাত ঘুমোতে পারেনি বা কাঁদছিল কিনা আমি জানি না। আমি ভেবেছিলাম বিয়ের আগে মানুষ নার্ভাস থাকে, কিন্তু ও যে এমন করে বাঁচতে পালাবে সেটা আমি কিভাবে জানবো? জানতি না মানে? বসির এবার মাহিরের পাঞ্জাবির কলার ধরতে চাইলো। তুই কেন আমাকে সতর্ক করলি না? এখন যদি মেম্বার সাহেবের লোকজন আমাদের ছিঁড়ে ফেলে, তার দায় কি তুই নিবি? ওই মেয়েটার জীবন যে নষ্ট হলো, তার জবাব কি তুই দিবি? মাহির বসিরের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। তার চোখে ঘৃণা। ভুলেও ম্যানিপুলেট করার চেষ্টা করবি না। আমরা আর বাচ্চা নই। এই মেয়েটার জীবন তোরা নষ্ট করছিস বসির। একটা ছেলে যে অন্য কাউকে ভালোবাসে, তার গলায় জোর করে মালা পরানো কি অপরাধ নয়? আর তুই এখন বড় বড় কথা বলছিস, নিজের ভাইকে চিনতে পারিসনি, আর এখন সব দোষ আমার কাঁধে দিচ্ছিস। বসিরের রাগ অসহায়ত্বে পরিণত হয়েছে। সে আবার কাঠের গুঁড়ির উপর বসে পড়ল। দূর থেকে প্যান্ডেলের মাইকে বিয়ের গীত শোনা যাচ্ছে।
সানায় সুরটা এখন মাহিরের কাছে বিদ্রূপের মতো মনে হচ্ছে। বসির বিড়বিড় করে বলল, এখন তর্ক করে লাভ নেই মাহির, মেম্বার সাহেব একটু পরেই বরের খোঁজ নিতে আসবেন। তিনি জানলে আজ এই গ্রামে রক্তারক্তি হবে। তুই আমাকে বাঁচা মাহির, কোনো একটা বুদ্ধি বের কর। মাহির বসিরের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সর্দার বাড়ির ভিতরের উঠানে বড় মেয়ের গায়ে হলুদের আয়োজন চলছে। উঠোনের মাঝখানে 4টা বাঁশের পুঁটি পুঁতে তার উপরে একটা নীল আর লাল রঙের শামিয়ানা টাঙানো হয়েছে। রোদে শামিয়ানার ছায়া উঠোনের উপর এসে পড়েছে। মেঝেতে সবার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে কয়েকটা শীতল পাটি। কোণে বসে আছে পুরনো আম কাঠের জলকৌতিতে। তার পরনে বাসন্তী রঙের একটা সুতি শাড়ি। তার কোমর ছাপানো চুলগুলো আলগোছে বেণি করা, আর সেই বেণির ভাঁজে ভাঁজে তার ছোট্ট বোন বাগান থেকে তুলে আনা টাটকা গাঁদা ফুল গেঁথে দিয়েছে। তার মুখটা একদম শান্ত, কোনো কথা বলছে না, শুধু সামনের দিকে তাকিয়ে আছে। তার দুহাতে মেহেন্দির নকশা, বড় বড় শ্বেত পাথরের থালায় হলুদ চন্দন বাটা রাখা হয়েছে। পাড়ার মহিলারা পানের বাটা নিয়ে গেল বসে। তারা একটার পর একটা পান সাজাচ্ছেন আর নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছেন। মাঝে মধ্যে দুই একটা প্রবীণ মহিলা সুর করে বিয়ের গীত গাইছেন। নয়া বরের লাগি রে, পান সাজাও বিবি যান, আতর গোলাপ দিয়া রে, ঘর সাজাও বিবি যান। পাটের একপাশে বড় বড় থালায় নাস্তা সাজানো হয়েছে। তালের রস আর নারকেল দিয়ে বানানো সাজ পিঠা। বড় বাটিতে নলের গুড়ের সন্দেশ আর কাচের বয়ামে রাখা লম্বা লম্বা মুরালি। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পিঠা হাতে নিয়ে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। পাড়ার সম্পর্কের এক দাদি এক বাটি দুধ হলুদ নিয়ে তার সামনে বসলেন। তিনি এক চিমটে হলুদ নিয়ে গালে আর কপালে মাখিয়ে দিলেন। দাদি হাসি মুখে বললেন, আমাগো আইরিনের মুখটা এমন গম্ভীর করে রাখছিস কেন? জামাই তোর ডরে ভোঁদড় দিব। সে কোনো উত্তর দিল না। সে শুধু একবার তার হলুদে মাখা হাতের দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে কোনো আনন্দ নেই। সে চুপচাপ জলচৌকিতে বসে রইল। ঠিক এই সময়ে সদর দরজা দিয়ে হলুদের তত্ত্ব নিয়ে একদল মানুষ ঢুকলো। তাদের মাথায় বড় বড় বাঁশের ডালা। ডালাগুলো রঙিন কাগজে মোড়া। ডালার ভিতরে বড় একটা রুই মাছ, কয়েক রকমের মিষ্টি আর দামি শাড়ি গহনা দেখা যাচ্ছে। গ্রামের যুবকরা ডালগুলো উঠোনের মাঝখানে নামিয়ে রাখলো। কামিনী এসে তার আপার হাতে ভয়ে ভয়ে গাজরা বেঁধে দিল। তারপর বলল, আপা তোমার কি ক্ষুধা লেগেছে? কোনো উত্তর এলো না, কারণ তার মনোযোগ উঠানে দাঁড়ানো তার বাবার কাছে। আফজাল মেম্বার এসে তাকে কি যেন বলতে লাগলেন, আর বাকবিতণ্ড শুরু হয়ে গেল। আইরিন নির্লিপ্ত হয়ে কামিনীর দিকে তাকিয়ে বলল, দেখলি বুড়ি, দাদির কথার কিন্তু জোর আছে। আসলেই বর গায়েব হয়েছে। আহারে। মাহির আর বসির যখন উপায় খুঁজে ব্যস্ত, ঠিক তখনই মেম্বার বাড়ির ভিতর থেকে বসিরের আম্মার আর্তচিৎকার শোনা গেল। নিজের ঘর থেকে বেরিয়ে তিনি দিশেহারার মতো উঠানে এসে দাঁড়িয়েছেন। মাহির আর বসির দ্রুত পায়ে ঘরে ফিরতেই দেখল এক হুলস্থুলুস কাণ্ড। বসিরের আম্মা রাজীবের রেখে যাওয়া চিরিকুটটা হাতে নিয়ে হাউমাউ করে কাঁদছেন। চিরিকুটটা বিছানার উপর পড়েছিল। বসির তার আম্মার হাত থেকে সেটা প্রায় কেড়ে নিয়ে পড়ল। রাজীব লিখে গেছে সে তার পছন্দ করা মেয়ে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। আর পরিবারের এই জোর সে আর নিতে পারছে না। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। আফজাল মেম্বার এতক্ষণ বাইরে মেহমানদের তদারকি করছিলেন। স্বরগলা শুনে তিনি ধীর পায়ে ঘরে ঢুকলেন। তার পরনের ধবধবে সাদা পাঞ্জাবি আর কাঁধের দামি শালটা তার কর্তৃত্বের প্রতীক। তিনি বসিরের হাত থেকে চিরিকুটটা নিলেন। তার শান্ত চোখের দৃষ্টি এক নিমেষে পাথরের মতো শক্ত হয়ে গেল। বসির বাবাজি, প্যান্ডেলে কাজী সাহেব এসে বসে আছেন। আপনারা দুই বন্ধু এখানে বাগানের নির্জনে কি করতেছেন? বর কই? রাজীবরে তো কোথাও দেখতেছি না। বসিরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে তোতলাতে তোতলাতে বলল, চাচা, আসলে রাজীব ও একটু অসুস্থ বোধ করছিল। আমি ওকে একটু হাওয়া খেতে পিছনে পাঠিয়েছি। মাহির বুঝে পেল না যে মিথ্যে বলে কি লাভ। মেম্বার সাহেব তার তীক্ষ্ণ চোখে বসিরকে একবার মেপে নিলেন। তারপর মাহিরের দিকে তাকিয়ে ভারী গলায় বললেন,
হাওয়া খেতে পাঠিয়েছেন নাকি ও হাওয়া হয়ে গেছে? খোঁজ নিয়ে শুনলাম আপনাদের মাইক্রোবাসের ড্রাইভার গায়েব মোড়ে দাঁড়িয়ে বলতেছে যে রাজীব সাহেব ব্যাগ হাতে বড় রাস্তার দিকে দৌড়ে গেছে। কথা কি সত্য? বসির ততষ্ট হয়ে তার আম্মার দিকে তাকালো। তিনি গায়ে গয়ে পড়ে আফজল মেম্বারকে অনুরোধ করা মাত্রই জোরালো ধমক খেলেন। এর জন্যই ছোট লোকদের উপকার করতে নেই, বুঝেছেন তো বসিরের আম্মা? হেরা মর্ম বুঝে না, চড়া সুদ সমেত গলায় পার দিয়া ফেরত নিতে হয়। তিনি পানের পিক ফেলে ভারী গলায় বললেন, বসির আমাদের নিশিখালী গ্রামের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটে নাই। বরযাত্রী নিয়ে এসে তোমরা আমাদের সাথে তামাশা করতেছ। বসিরের এমন থতমত অবস্থা দেখে মাহির দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা দেখেন, আমরা হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমরা সরকার সাহেব ও তার মেয়ের কাছেও ক্ষমা চাইব। এটা একটি অপ্রত্যাশিত ঘটনা, এমনটা হবে কেউ ভুলেও চিন্তা করেনি। জেসে পড়ে কে অপমানিত হতে আসবে বলুন? সুবিধা নেওয়ার বেলা তো গিদড়দের মতো ভুলচুক হয় না, তয় এই বেলা হইব কেন? মাহের কথার মানে ধরতে পারল না আফজাল মেম্বার। তাদের গৃহবন্দী করে চট করে স্থান ত্যাগ করলো। কিছু সময় পর আফজাল মেম্বারের সাথে ঘরে ঢুকলেন প্রভাবশালী রফিক সর্দার, আজকের কন্যাদয় গ্রস্ত পিতা। লোকটার গায়ের রং রোদে পোড়া তামাটে ও চলন গাম্ভীর্যপূর্ণ। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে, আর রাগে কপালের রগগুলো দপদপ করছে। তার পিছনে বললুম দা ও লাঠি হাতে চারজন জোয়ান। একটু আগ পর্যন্ত তারা মাহিরদের খাতির যত্ন করছিল, আর এখন পারলে গলায় কোপ বসায়। তিনি কোনো কথা না বলে সরাসরি বসিরের কলার চেপে ধরলেন এবং তাকে সজোরে দেওয়ালের সাথে ঠেসে ধরলেন। বসিরের আম্মা আতঙ্কে মেঝেতে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রফিক সর্দার দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, এত বড় সাহস! শহর থেকে এসে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস? আমার মেয়েরে তোর ভাই মাঝপথে ফেলে পালাবে, আর তুই বসে বসে আঙ্গুল চুষবো? তোদের বংশ আজ আমি পুঁতে দেব। বসির ভয়ে নীল হয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না দেখে মাহির দ্রুত এগিয়ে গিয়ে রফিক সরকারের শক্ত কবজিটা খপ করে ধরে ফেলল। ওনারা রাজীবের পালিয়ে যাওয়ার আসল কারণ জানেও না। মাহিরের শোনার পর থেকে তীব্র বিতৃষ্ণা কাজ করছে, কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়া আপাতত বেশি জরুরি। সে হুংকারে দমে গেল না, শক্ত গলায় বলল, থামুন সরকার সাহেব। বসিরকে মেরে কোনো লাভ হবে না। আপনি বড় মানুষ, আপনার মান সম্মান অনেক দামি। বসির রাজীবকে পালাতে সাহায্য করেনি, ও নিজেই এখন সর্বশান্ত। রাজীব কি করবে সেটাও নিজেও জানতো না। আপনি যদি এখন বসিরের উপর হাত তোলেন, তবে খবরটা পাঁচকান হবে। আমাদের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আমরা অতিথিদের বিদায় দিয়ে কাছের আত্মীয় স্বজনদের খুলে বলতে পারি, পুরোটা দোষ বসির স্বীকার করবে। আপনার মেয়ের কোনো অসম্মান হবে না। এসব তামাশা শহরের কাজে দিলেও এখানে দিবে না। সবাই আমার উঠানেই থুতু ফেলবে। রফিক সরকার মাহিরের দিকে হিংস্র চোখে তাকালেন। মাহিরের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে তিনি চিৎকার করে বলে উঠলেন, তুমি কে হে? মাহির অনিচ্ছা সত্ত্বেও জানালো, বসিরের বন্ধু। তোরা সবাই এক দলের। তোদের চক্রান্ত না থাকলে ওই ছোট্ট লোক ছেলে আইসা বিয়ার 1 ঘন্টা আগে পালানোর সাহস পায় না। আজ তোদের কাউরে আমি জ্যান্ত এই গ্রাম ছাড়তে দেব না। আফজাল মেম্বার এতক্ষণ দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। রফিক সরকারের কাঁধে হাত রেখে খুব নিচু স্বরে বললেন, রফিক ভাই শান্ত হন। বাইরে মানুষের মেলা। আপনি এখানে চিল্লাচিল্লি করলে হুলস্থুলুস পড়ে যাবে। মানুষ জানলে তো আমাগো মেয়ের কলঙ্ক আরো বাড়বে। আপনি বাইরে গিয়ে মেহমানদের সামলান, আমি দেখতেছি। তুমি যে কি বাল করতে পারবা তা তো দেখলামই আফজাল। আফজাল মেম্বার কাঁচুমুচু হয়ে গেলেন। নরম সুরে বললেন, আপনার রাগ জায়েজ ভাই, আমরাই তো দোষ হইছে। কাফফারা দিমু তাই আমি এদের ব্যবস্থা করতেছি। রফিক সরকার হাঁপাচ্ছিলেন। তিনি বসিরের দিকে আর একবার খুনের দৃষ্টিতে তাকিয়ে জোয়ানদের রেখে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আফজাল মেম্বার মাহিরের খুব কাছে এসে দাঁড়ালেন। তার গলার স্বর স্বাভাবিক রকমের শান্ত, কিন্তু তাতে এক ধরনের অমোঘ নির্দেশ।
তিনি রাজীবের জন্য রাখা সেই সোনালি পাগড়িটা মাহিরের দিকে এগিয়ে দিলেন। মাহির প্রথমে কোনো কথা খুঁজে পেল না। তার মনে হলো সে কোনো অবাস্তব স্বপ্ন দেখছে। কয়েক সেকেন্ডের স্তব্ধতা কাটিয়ে সে এক কদম পিছিয়ে গেল। রাগে তার কপালের নীল রগগুলো জ্বলে উঠল। আপনারা কি পাগল হয়ে গেছেন? মাহিরের গলার স্বর ঘর কাঁপিয়ে আছড়ে পড়ল। আমি এখানে এসেছি বন্ধুর ছোট ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে, বর হতে নয়। এটা কোনো তামাশা না মেম্বার সাহেব। আপনি বলছেন আমি হুট করে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করে ফেলবো? আমার নিজের একটা জীবন আছে, একটা পরিচয় আছে। আমি কারো দয়া বা পরিস্থিতির শিকার হতে এখানে আসিনি। এটুকু বাস্তবিক চিন্তা ভাবনা করেন। তিনি হিমশীতল গলায় বললেন, বরযাত্রী যখন এসেছে তখন বর সেজে কেউ একজন তো বিয়ের পিঁড়িতে বসবেই। শোনেন মাহির বাবাজি, আপনি শিক্ষিত ছেলে। রফিক ভাইরে আমি কোনো মতে বুঝাইয়া পাঠালাম, কিন্তু হের জেদ আমি চিনি। জুম্মার নামাজের পর প্যান্ডেলে বর না দেখলে ও নিজেই অস্ত্র নিয়ে এই ঘরে ঢুকবে। তখন আমি চাইলেও আপনাদের বাঁচাতে পারবো না। মাহির ধীরে স্বরে বলল, এটা তো অন্যায় মেম্বার সাহেব। আমি এখানে মেহমান। আমি কেন একটা অপরিচিত মেয়েকে বিয়ে করব? আমার নিজের একটা জীবন আছে, পরিবার আছে। পরিবার? মেম্বার সাহেব বিদ্রূপের হাসি হাসলেন। আপনার পরিবারের কাছে আপনার খবর যাওয়ার আগেই হয়তো এই নিশিখালী গ্রাম আপনাদের কবর হয়ে যাবে। আপনি কি বুঝতেছেন না? আপনার বন্ধুর নিজের জান বাঁচাতে এখন নিজের মারেও বেচতে রাজি। এই বিপদে আপনারাই হাল ধরতে হবে। বসির মাহিরের দিকে তাকিয়ে থাকে। তার চোখজোড়া শেয়ালের মতো ধূত। কোন কুক্ষণে মাহির ওর সাথে এখানে আসার সিদ্ধান্ত নিল? মাহির বসিরের দিকে তাকালো। বসির তখন মাহিরের পা জড়িয়ে ধরে মেঝেতে ঝুলোয় গড়াগড়ি খাচ্ছে। মাহির, তুই রাজীবের বদলে বিয়েটা করে ফেল। তোকে ওরা পছন্দ করেছে। তুই রাজি না হলে ওরা আমাদের সবাইকে জবাই করবে রে। তোর পায়ে পড়ি মাহির, আমাকে বাঁচা। মাহিরের ভেতরটা ঘৃণায় কুঁকড়ে গেল। সে একবার জানালার বাইরে তাকালো। এখনো সেখানে প্যান্ডেলের মাইক সুমধুর সানাই বাজছে। তার বিবেক, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সবকিছু এখন এই গ্রামের অন্ধ ইজ্জতের কাছে বন্দী হয়ে গেছে। মেম্বার সাহেব মাহিরের কাঁধে হাত রাখলেন। বাবাজি, বিয়েটা তো আর ফাঁসি কাষ্ট নয়। মেয়েটা আমাদের কলিজার টুকরা। মোটেও ভাববেন না নষ্টা মেয়ে ধরিয়ে দিতেছি। চরিত্রের গ্যারান্টি আমি আফজাল মেম্বার। আজ তারে যদি আপনি উদ্ধার করেন তবে নিশিখালী গ্রাম আজীবন আপনার কাছে ঋণ থাকবে। আর যদি না করেন তবে আজ এই বাড়িতে বিয়ে সানাইয়ের বদলে শুধু কান্নার রোল পড়বে। আপনার হাতে মাত্র 20 মিনিট সময়। কি আশ্চর্য, আমি কেন? বসিরকে বলেন, সে তো রাজীবের আপন ভাই। তার দায় হলেও হতে পারে। আমি এর মাঝে কিভাবে আসলাম? বসির, কেমন দোস্ত আপনি? বসিরের কথা বলতেছেন? মেম্বার সাহেব গলার স্বর নিচু করে আরো কাছে এগিয়ে এলেন। বসির রাজীবের ভাই, এটা তো বড় কথা না। আপনি কি জানেন না আপনার এই পরম বন্ধুটি ডিভোর্সি? ওর ঘরে দুইটা সন্তান আছে। সেই খবর কি আপনি রাখেন না? আমার ভাতিজিকে কি আমি একটা 2 বাচ্চার বাপের হাতে তুলে দেব? রাজীবের চালচলন সুন্দর ছিল, কিন্তু তার ওই পাতে মুখ দেওয়া যায় না। মাহির স্তম্ভিত হয়ে বসিরের দিকে তাকালো। বসির তখন চোরের মতো মাথা নিচু করে আছে। বসির যে ডিভোর্সি এবং তার 2 বাচ্চার সন্তান আছে, এই তথ্যটা বসির তার কাছে সবসময় গোপন করে গেছে। মেম্বার সাহেব এবার মাহিরের কাঁধে হাত রেখে খুব মোলায়েম সুরে বলতে শুরু করলেন, কিন্তু আপনার কথা আলাদা মাহির বাবাজি। আমি আদ্যোপান্ত জেনে নিছি আপনি শিক্ষিত। আপনার চেহারায় আভিজাত্য আছে। আদব লিহাজ তো নিজের চোখেই দেখলাম মাশাআল্লাহ। আপনার চাকরি কেবল শুরু। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তার চেয়েও বড় কথা, আপনারা শহরে নিজেদের পৈতৃক বাড়িতে সপরিবারে থাকেন। এমন একটা যৌথ পরিবারের শিক্ষিত ছেলের হাতে আমাগো মেয়ে তুলে দিতে পারলে রফিক ভাই শুধু শান্তই না, তিনি গর্ববোধ করবেন। রফিক ভাইকেও আমি তাই বুঝিয়েছি যে একটা কুলাঙ্গার গেছে তো কি হয়েছে। রাজীবের বড় ভাইয়ের বন্ধু মাহির সাহেব নিজেই আজ বিয়ের পিঁড়িতে বসবে। আপনি ছাড়া এই মুহূর্তে এই আগুন নেভানোর মতো দ্বিতীয় কোনো যোগ্য লোক এইখানে নেই।
মাহিরের চল শক্ত হইল। যোগ্যতা থাকলে কি একটা মানুষের ধরে বেঁধে বিয়ে দেওয়া থাকে যায়? আমার সম্মতির কি কোনো দাম নেই? মেম্বার সাহেব বললেন, সম্মতির দাম থাকে যেখানে জীবনের নিরাপত্তা থাকে। আপনি কি ভাবছেন বাইরে দাঁড়ানো ওই দাবল্যমওয়ালা লোকগুলো শুধু শোভাবর্ধন করতেছে? রফিক সরকারের আমি যে যুক্তি দিয়ে পাঠিয়েছি, সেই একই যুক্তি দিয়ে আপনারে প্রস্তাব দিতেছি। বসির বা ওর আম্মাকে মারলে রফিক ভাইয়ের হারানো ইজ্জত ফিরবে না, বরং আরো কেলেঙ্কারি হবে। কিন্তু একটা শিক্ষিত আর ভালো বরের সাথে মেয়ের বিয়ে দিলে লোকে জানবে মেয়ের পছন্দ হয়েছে, তাই মেম্বার সাহেবই বিয়েটা অদল বদল করেছে। একটাই মাত্র যুক্তি, সেটা রফিক ভাইয়ের মাথা ঠান্ডা রাখছে। তিনি মাহিরের কাঁধে চাপ দিয়ে বললেন, আপনি শিক্ষিত মানুষ, অঙ্কটা বোঝেন। একদিকে বছিরের পরিবারের ১০-১৫টা লাশ আর আপনার ক্যারিয়ারের সমাপ্তি, অন্যদিকে একটা সুন্দর মেয়ের জীবন বাঁচানো আর আপনার নিজের সুস্থ অবস্থায় ঢাকা ফেরা। মাহিরের ভেতরটা অপমানে আর রাগে রিরি করছিল। সে বুঝতে পারল আফজাল মেম্বার তাকে খুব ঠান্ডা মাথায় একটা মরণ ফাঁদে ফেলছেন। তার যুক্তিগুলো যেমন ককর্ষ, তেমনি অকাট্য। তার ভিতরের আত্মসম্মানবোধ এবার তীব্রভাবে গর্জে ওঠে। সে হাতের পাগড়িটা সজোরে খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে মেম্বার সাহেবের চোখের উপর চোখ রাখল। অঙ্কটা আপনি ভুল করছেন মেম্বার সাহেব। মাহিরের কণ্ঠস্বর এখন বরফ শীতল। আপনি ভাবছেন আমি মেরুদণ্ডহীন। আপনি ভয় দেখাচ্ছেন। যদি তো বলে আপনাদের মেয়ে একটা পলাতক ছেলের জন্য বিয়ের আসরে বসে আছে। যুক্তি বলে আপনাদের ইজ্জত এতটুকুই ঠুকনো যে একজন পথচারী সমতুল্যকে জবরদস্তি ধরে সেটা মেরামত করতে হয়। মেম্বার সাহেব কিছু বলতে চাইল, কিন্তু মাহির তাকে থামিয়ে দিয়ে বসিরের দিকে তাকালো। বসির, তুই ভাবলি কি করে আমি রাজি হব? তোদের ফ্যামিলি রাজীবকে হ্যান্ডেল করতে পারেনি। তোরা তাকে জবরদস্তি করে এখানে এনেছিস। সেই নোংরামি আমি কেন নিজের ঘাড়ে নেব? আর আপনি মেম্বার সাহেব, আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করছেন। খুব ভালো কথা। একজন জলজান্ত মানুষকে নিখোঁজ করে আপনি কি সত্যিই নিশিখালী গ্রামকে একটা পুলিশ তদন্তের মুখে ফেলতে চান? মেম্বার সাহেবের চেহারায় এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা দিল, কিন্তু তিনি দমে গেলেন না। পুলিশ প্রশাসন? মেম্বার সাহেবের মৃদু হাসলেন। বাবাজাই গ্রাম থেকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছাতে ৩টা বাঁশঝাড় আর ২টা বিল পার হতে হয়। শীতের এই কুয়াশায় মানুষ নিজের হাত দেখতে পায় না। পুলিশ তো দূরের কথা। আর নিখোঁজ? আপনি নিখোঁজ হবেন কেন? আপনি তো হাসি মুখে বিয়ে করে বউ নিয়ে ঢাকা যাবেন। আমরা তো আপনারে সম্মান দিচ্ছি। মেম্বার সাহেব আবার খুব নরম সুরে বললেন, আমি চাই না কোনো অঘটন ঘটুক। আপনি শিক্ষিত, সুন্দর ছেলে। আমার ভাতিজি, সেও শুধু সুন্দরী না, অনেক গুণবতী। আপনি একবার তারে দেখলে বুঝবেন সে আপনার যোগ্য। আপনি ফিরার দিলে নদীতে ডুবে মরা ছাড়া আর তার কিছু করার থাকবে না। গ্রামের মেয়েরা এসব অপবাদ সহ্য করতে পারে না। মায়ের অনুভব করল তার দম বন্ধ হয়ে আসছে। তার যুক্তি আর জেদ সবকিছু এক শেকড়হীন আদিম শক্তির কাছে হার মানছে। তার চোখ দুটো এখন শূন্য। মেয়েটা কি জানে? মাহির খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, সে কি জানে তার স্বামী বদলে যাচ্ছে? মেম্বার সাহেব ভাবলেশহীন গলায় উত্তর দিলেন, এটা জানার তার দরকার নেই। মুসলমানদের মেয়ের বিয়ে তো হয় কবুলের মাধ্যমে। এর আগে কি হয়েছে, কার সাথে হয়েছে তা ভিত্তিহীন। কাজী সাহেবের খাতায় আপনার নামে উঠবে। আইরিন শুধু জানবে তার ভাগ্য আজ নতুন মোড় নিল। মাহির দীর্ঘক্ষণ চুপ করে রইল। আইরিন কলপারে বসে নিজের শরীরের হলুদের প্রলেপগুলো ঘষে ঘষে তুলছিল। পোশারে কনকনে ঠান্ডা পানি তার গায়ে তীরের মতো বিঁধছে, কিন্তু তার কোনো ভ্রূক্ষেপ নেই। উঠোনে যখন বরের পালিয়ে যাওয়ার খবর নিয়ে হুলস্থুলুস পড়ে গেছে, আইরিন তখন ধীর পায়ে কলপারে চলে এসেছে। তার গোসলটা সেরে নেওয়া দরকার।
কামিনী ভয়ে ভয়ে তার আপাকে পানি তুলে দিচ্ছে আর আর চোখে চাইছে। আপার চোখে বেশি শোক, তো প্রতিবেশীরা দেখিয়ে দিয়েছে বুক চাপড়ে কেঁদে। আইরিনের বাসন্তী রঙের শাড়িটা পানিতে ভিজে তার তামাটে শরীরের সাথে লেপ্টে আছে। সে যখন বালতি থেকে মগ ভরে ঠান্ডা পানি নিজের মাথায় ডালল, তখন তার পুরো শরীর শিউরে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, বরং এক ধরনের বিচিত্র নির্লিপ্ততা। সে ভালো করেই জানে এই শীতের সকালে যে বর তাকে একা ফেলে পালিয়ে গেছে, সে আসলে তার জন্য ছিলই না। কলপারের পাশেই কুলসুম বেগম দাঁড়িয়ে ছিল। কুলসুম বেগম আঁচল দিয়ে মুখ চেপে ধরে কাঁদছেন। তার চোখে মুখে ঘোরতর অনিশ্চয়তা। আইরিন বিরক্ত হয়ে বলল ফ্যাঁস করে, ফ্যাঁস করা বন্ধ করো না। যাও খালাদের ধরে কান্না করো। এখানে থেকে মাথা ধরিয়ে দিচ্ছ কেন? তিনি কান্নারত গলায় বললেন, এই মরণ ঠান্ডায় নিজের শরীরে এমন কইরা পানি ঢালছিস না মা। বর পালানোর খবর পায়া কি তোর মাথাটা ঠান্ডা হয়ে গেল? বিয়েটা ভেঙে গেছে বললা এমন করছিস? দূর, ক্ষুধায় মরে যাচ্ছি। ভালো মন্দ যা রান্না হয়েছিল আমাকে গরম করে দাও। এক কাপ কড়া লিকারের দুধ চা দিও সাথে, আর আমার ঘরটা খালি করো। খালা চাচি মামি ফুফু সবাইকে বিদায় করো। এমনে বলে বেয়াদব। আচ্ছা, তোর নিজের ঘরে নাও, সেখানে গিবত কন্টিনিউ করুক। আমার ঘর খালি করো। আমি খেয়ে ঘুমাবো, বিরক্ত লাগছে এখন। আরে তুমি ফুফানো বন্ধ করবা? আমার মেয়েটার কপালেই খোদা। আইরিন একটা মগ ভর্তি পানি নিয়ে নিজের ঘাড়ের উপর ঢালতে ঢালতে শান্ত গলায় বলল, প্যারা নিও না তো, যা হয় ভালোর জন্যই হয় মনে নাই। মধ্য দিয়ে টাকা পয়সাগুলো খরচ হলো, কিন্তু আপদ বিদায় করতে পারো নাই। কামিনী তার আপার এই শান্ত রূপ দেখে আরো বেশি ঘাবড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপা, আব্বা তো বাইরে সবার উপর চড়াও হয়েছে, তুমি অন্তত ঘরে চলো। আইরিন কোনো উত্তর দিল না। সে নখ দিয়ে ঘষে ঘষে হাতের মেহেদির রং হালকা করার চেষ্টা করছিল। সহজে উঠবে বলে মনে হয় না। তার তামাটে ত্বকে পানির কণাগুলো রোদের আলোয় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। সে যখন নিজের ভেজা চুলগুলো ঝাড়ছিল, ঠিক তখনই বাড়ির সদর দরজার দিক থেকে একটা শরগল ভেসে এলো। কাশিফ হাসাতে হাঁপাতে দৌড়ে কলপারে এলো। তার চোখে মুখে প্রচণ্ড উত্তেজনা। সে চিৎকার করে বলল, মা, আপা, কামিনী আপা, তোমরা এখানে কি করো? জলদি চলো, বাবা আর মেম্বার চাচা ডাকে। কুলসুম বেগম চোখ মুছে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বদপোলা, ঠিক মতো বল। মেম্বার সাহেব কি বসিরদের বিদায় করে দিছে নাকি মারামারি লাগছে? কাশিফ হেসে বলল, আরে না, বিয়ে হবে মা। মেম্বার চাচা বলেছে বর রেডি। ওদের নামাজ পড়া শেষ, কাজী সাহেবরে খবর দেওয়া হয়েছে, জুম্মার পরেই আকদ হবে। আইরিনের হাতের মগটা মেঝেতে পড়ে গেল। সে পাথরের মতো স্থির হয়ে কাসেফের দিকে তাকালো। তার চোখের এই নির্লিপ্ততা এক নিমেষে একরাশ বিস্ময় আর অবিশ্বাসে বদলে গেল। বর রেডি মানে? আইরিন অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো। রাজীব তো পালিয়েছে, তবে বর আসলো কোত্থেকে? উত্তেজিত কাসেফ ততক্ষণে মায়ের হাত ধরে টানতে শুরু করেছে। সে দৌড়াতে দৌড়াতে বলল, আমি জানি না। মেম্বার চাচা বলেছেন নতুন বর রাজীবের চেয়েও সুন্দর, সাহেবের মতো লাগে একদম, রাজপুত্তর। আবার তুমি তাড়াতাড়ি গোসল শেষ করো, ফুপু বলছে নতুন করে সাজতে হবে। আইরিন একা কলপারে দাঁড়িয়ে রইল। তার ভেজা শরীর দিয়ে ঠান্ডা পানি চুইয়ে পড়ছে, কিন্তু এখন আর তার শীত লাগছে না। আইরিন এক ঘোর লাগা জগতের বাসিন্দা হয়ে গেল। মাত্র কয়েক মিনিট আগে যে মেয়েটি কনকনে ঠান্ডা পানিতে নিজের শরীরের প্রতিটি হলুদের দাগ ঘষে ধুয়ে ফেলছিল, তাকেই এখন হিড়হিড় করে টেনে ঘরে আনা হয়েছে। ঘরের ভেতর তখন সাজসজ্জার নামে এক ইলাহি কাণ্ড চলছে। কুলসুম বেগম আলমারি থেকে লাল বেনারসি বের করতে গিয়ে ঘর কাঁপিয়ে ফেললেন। দামি কাপড়টা মেঝের ধুলোয় মুঠি লুটিয়ে পড়ল। কামিনী পাগলের মতো এদিকে ওদিকে দৌড়ে প্রসাধনী খুঁজে বের করলো। আরিনকে সেই ভেজা শরীরেই তক্তপোশের উপর বসতে দেখে মা মেয়ে শাড়ি পাল্টাতে তাড়া দিতে লাগলো। কুলসুম বেগম আঁচল ধরতে আইরিন বিরক্ত হয়ে বলল,
মা মেয়ে কি শুরু করলা? শাড়ি ধরে টানাটানি করছো কেন? আরিনের ফুফু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। তিনি হেসে বললেন, শরম করে নাকি? রাতের বেলা যখন স্বামী টান দিবে সেই বেলা কিন্তু আবার এমনে শরম দেখাস না। বাপের ভিটাই মেয়েগো দেমাক চলে। আরিন ফুফুকে শক্ত দুটো কথা বলতে গিয়েও বলল না, কিন্তু তিনি বলতে থাকলেন, কপালটা তোর কি যে ভালা, দেখাইছি একদম তাগড়া যুবক, ভদ্র সভ্য আছে, তাই মন মেজাজ ভালো দেখলাম না। কুলসুম বেগম নরম স্বভাবের, কোনো কালে কারো উপকারে কথা বলতে পারে না। এই ননাসের সাথে তো জীবনেও না। তাও সে মেয়ের মাথা ঠান্ডা করার জন্য বলল, আপা এসব পরে কথা হবে। পুরুষ মানুষরা আয়সা সব অগোছালো দেখলে আপনার ভাই সবার উপরে চেতবে। আইনের কোমর ছাপানো ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে নতুন বেনারসি আঁচল ভিজে যাচ্ছে, কিন্তু কারোরই সেদিকে ভ্রুক্ষেপ নেই। কামিনী একটা তোয়ালে দিয়ে কোনোমতে আইরিনের পিঠ আর মুখটা মুছে দিল। আইরিনের মুখে কোনো রা নেই। কামিনী যখন আইরিনের মুখে মেকআপের ছোঁয়া দিতে চাইল, আইরিন চোখ রাঙিয়ে হাত দিয়ে সরিয়ে দিল। চোখের কাজল লেপটে একাকার হয়ে গিয়েছিল। কামিনী সেটা মুছে দিয়ে খুব গাঢ় করে নতুন কাজল টেনে দিল। কালো রেখা আইরিনের টানা চোখের তমাটে মুখশ্রীকে আরো রহস্যময় করে তুলল। কামিনী যখন তার পায়ের আলতা মাখছিল, তখন বাইরে থেকে অনেকগুলো মানুষের গম্ভীর কণ্ঠস্বর আর জুতোর খটখট শব্দ শোনা গেল। এই কাজী সাহেব আসছেন, বসেন বসেন। কাসেরের আম্মা, ভাবি কই? আফজাল মেম্বারের উচ্চ কণ্ঠ সারা বাড়ি কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরের দরজা ঠেলে মেম্বার সাহেবের সাথে বয়স্ক একজন লোক ঢুকলেন। দূরে পেছনে রফিক সরকার দাঁড়িয়ে আছেন। তার চেহারায় অপমানের বদলে এক ধরনের ক্রূর তৃপ্তি। কাজী সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে আইরিনের সামনে বসলেন। আফজাল মেম্বার তাগাদা দিয়ে বললেন, কাজী সাহেব সময় পার হয়ে যাচ্ছে, জলদি সই সাবুত নেন। কাজী সাহেব খাতাটা খুললেন। আইরিনকে উঁচু স্বরে প্রশ্ন করলেন, মাইরিন জাহান সরকার, মাহির আহমেদের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আপনার এই বিয়েতে কি সম্মতি আছে? আইরিন থমকে গেল। মাহির আহমেদ নামটা তার কানে সম্পূর্ণ অপরিচিত। এ আবার কোন আল্লাহর বান্দা? রফিক সরকারের সাথে তার এক দফা চোখে চোখ পড়ল। কামিনী আইরিনের হাতটা জোরে চিমটি কাটল। কুলসুম বেগম আইরিনের কানের কাছে মুখ নিয়ে ব্যাকুল হয়ে উঠলেন, কওমা কবুল বলো। আইরিন একটা দীর্ঘশ্বাস নিল। নাম রাজীব হোক কিংবা মাহির, তার বিশেষ কিছু যায় আসে না। তার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে খুব অস্পষ্ট স্বরে বলল, কবুল। তারপর ধীর ও স্পষ্ট স্বরে আরো দুবার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। নিকানামার কাগজে সই করার সময় আইরিনের হাতটা কাঁপছিল। সে জানে না এই সই তাকে কোথায় নিয়ে যাবে। সে শুধু দেখল কাগজের উপর তার নামটা আর মাহির নামের সেই অচেনা লোকটার নামটা পাশাপাশি বসে গেছে। কাজী সাহেব খাতাটা সশব্দে বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ, সরকার সাহেব এবার বরকে আনতে পারেন। দোয়া হবে। চলবে গল্প হৃদয়ে রহপ্রিয়। গল্পের প্রথমাংশ। লেখা রাই কথা।